আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন ইসমানী নিউজ আওয়ার এক্সট্রায়। আপনাদেরকে যে খবরটি দিয়ে একটু শুরু করতে চাই, নিশ্চয়ই একটু উদ্বিগ্ন হওয়ার মতোই বিষয়। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে গত ২৪ ঘন্টায় করোনা নতুন করে শনাক্ত হয়েছেন আমাদের দেশে ১,৮৬৮ জন, এবং গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন নতুন করে। এবং যেটি দেখা যাচ্ছে যে গত এক সপ্তাহে করোনার নতুন যে শনাক্ত হওয়ার যে বেড়েছে ৯১%, অর্থাৎ রোগী শনাক্তের হার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে ৯১%, যা সত্যি খুবই উদ্বেগের বিষয়। এবং আরেকটি উদ্বেগের বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে এই গত কয়েকদিন আগেও যেখানে করোনা রোগী আক্রান্ত রোগীর চেয়ে আইসিইউ বেডের সংখ্যা বেশি ছিল, সেখানে গত ২ সপ্তাহ ধরে আইসিইউ বেড ক্রমে কমে আসছে। এবং আমাদের কাছে এবং পত্রপত্রিকা গণমাধ্যমের বিভিন্ন খবর এসেছে যে বেশ কয়েকটি রাজধানীর হাসপাতালে কিন্তু আইসিইউ বেড ফাঁকা নেই। এবং আরেকটি পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে যে করোনার যে মৃত্যুর হার, এই যে দেখা গেছে যে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৬ জন মারা গেছেন, এই করোনায় নতুন যে মৃত্যুর হার, এই মৃত্যুর হারও কিন্তু বেড়েছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ৮৫%। এই বিষয়টি আসলে যে এই বিষয়গুলো যে উদ্বেগজনক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং আরেকটি বিষয় একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে এই করোনার নতুন যে ঢেউয়ের ফলে যেটি দেখা গেছে যে প্রতিদিনই তো অনেকে আক্রান্ত হচ্ছেন। এবং এর মধ্যে আপনাদেরকে আরেকটা খবর জানাতে চাই, সেটি হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি, তিনি কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। এবং এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তিনিও আক্রান্ত হয়েছেন। এবং আরও অনেকেই কিন্তু নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, যেটি হচ্ছে সর্বশেষ খবরাখবর। এবং worldometers.info অনুসারে যেটি দেখা যাচ্ছে যে দুনিয়া জুড়ে ঠিক এই মুহূর্তে করোনা ভাইরাসে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১২,৩০,০০,০০০ ছাড়িয়ে গেছে। আমরা জানি না কোথায় গিয়ে এই সংখ্যা শেষ হবে এবং মৃত্যুর মিছিলও কোথায় গিয়ে শেষ হবে। সার্বিকভাবে আমরা বিষয়গুলো নিয়ে আপনাদের আজকের আলোচনা সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি করোনার নতুন ঢেউ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, চলুন আপনাদেরকে পরিচয় করে দিই। প্রথমে আছেন যুক্তরাজ্য থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ দ্য কুইন মাদার হসপিটালের স্পেশালিস্ট রেজিস্ট্রার ডাক্তার ইসমত কবির। ডাক্তার ইসমত কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ধন্যবাদ। জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ ডাক্তার তৌফিক জোয়ারদার। আমাদের সঙ্গে আছেন আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ারুল ইকবাল। এবং আছেন স্কয়ার হাসপাতালের এনআইসিইউ প্রধান অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন। আমি প্রথমে একটু ডাক্তার ইসমত কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে আপনি যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি পত্রপত্রিকা গণমাধ্যমের খবর, এই যে নতুন করে যে করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে এবং অনেকটা উদ্বেগজনকভাবে যে বিষয়টি এতক্ষণ বলছিলাম যে এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৯১%, মৃত্যু সংখ্যা বা মৃত্যুর যেই আক্রান্তের যে সংখ্যা সেটি বেড়েছে ৮৫% গত সপ্তাহের তুলনায়। এবং অনেকেই কিন্তু বলছেন যে যুক্তরাজ্য থেকে যে নতুন ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে, সেই ভ্যারিয়েন্টটি আমাদের দেশে খুব দ্রুত করোনা ছড়াচ্ছে। এবং কেউ কেউ বলছেন যে উষ্ণ আবহাওয়া ছড়াচ্ছে, এটিও একটু কারণ হতে পারে। এবং আরও বেশ কিছু কারণ তারা বলছেন যে এই যে অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না। আসলে আপনার কি মত ডাক্তার ইসমত কবির, সার্বিকভাবে আমাদের দেশে এই যে যেই করোনার নতুন যেই ঢেউ, এই ঢেউ এবং এত বেশি উদ্বেগজনক অবস্থায় আসার কারণ কি হতে পারে? ধন্যবাদ। আমার মনে হয় এই প্রসঙ্গে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ইতিমধ্যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। আমি বলতে চাই, আমি শুধু যুক্তরাজ্য থেকে না, আমি কেন্টে কাজ করছি। কেন্টেও আমার বাসস্থান, সুতরাং সেই অর্থে এই কেন্ট থেকেই এই প্রথম এর সূচনা। আমি যদি আরো টাইম নির্দিষ্ট করে বলি, গত ২০শে সেপ্টেম্বর এই কেন্টারবারি শহরের পাশের একটা গ্রামের এক ব্যক্তির শরীর থেকে ধারণা করা হয় যে এই নতুন ইউকে ভ্যারিয়েন্টের সূচনা। এটাকে আরেকটা নাম হচ্ছে B.1.1.7 অথবা B.117। এর আরেকটা নাম হচ্ছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন অথবা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন 2020-12/1। তো এটা প্রথমে এইটা ঘোষণা করা হয় ডিসেম্বরের মাঝামাঝি সময়।
যুক্তরাজ্যে, এবং তারপরেই আমরা দেখতে পাই যুক্তরাজ্যে সত্যি সত্যি মারাত্মক একটা ঢেউ, দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত করে তোলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এবং এতে প্রায় প্রতিদিন 5,000-এর বেশি আমাদের মৃত্যুর দেখতে হয় এই দ্বিতীয় কোভিড জনিত। কিন্তু সেই পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করেছি যে সরকার খুব প্রশংসনীয়ভাবে ভ্যাকসিন শুরু করেছে। পশ্চিমা বিশ্বে প্রথম ভ্যাকসিনের টিকার অনুমোদন দেওয়া হয় যুক্তরাজ্যে। শুধু তাই না, এবং খুবই একটা কার্যকর প্রশংসনীয় একটা ব্যবস্থাপনার মাধ্যমে আমি বলতে পারি যে আজকে পর্যন্ত পুরো জনগোষ্ঠীর, পুরো অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অর্ধেককে প্রায় এই ভ্যাকসিন, 3 কোটি লোককে প্রায় ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এবং এর ফলও আমরা হাতে হাতে পেয়েছি। যেমন আমরা যদি ইউরোপের সাথে তুলনা করি, তাহলে ইউরোপে যেখানে টিকা দেওয়া হচ্ছে প্রায় 10% প্রতি 100 জনে, ওখানে প্রতি লক্ষে আক্রান্তের সংখ্যা হচ্ছে 725, 727, ন্যূনতম 250 জন। কিন্তু এদিকে আমাদের কমে এসেছে গত 25 জনে। সুতরাং এটা পাশাপাশি যদি আমরা দাঁড় করাই, তাহলে দেখতে পাই যে এটার ফল আমরা হাতে নাতে পাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরের দিকে তাকাই, বিশ্ব সংস্থার সদস্য 194টা দেশের মধ্যে 118টা দেশে এই ইউকে ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। শুধু তাই না, 21টা দেশের মধ্যে এটাই প্রধান একটা ভ্যারিয়েন্ট, প্রধান করোনা ভাইরাসের সংক্রমণ। এবং কেন এটা গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ এই জন্য যেটা দ্রুত ছড়ায়। এটাকে বলা হচ্ছে, গবেষকরা বলছেন অন্তত 70% এটা দ্রুত বিস্তার লাভে সক্ষম। শুধু তাই না, এটা বেশি মারাত্মক। প্রথম দিকে বলা হয়েছিল, মনে করা হচ্ছিল যে এটা বেশি বিপর্যস্তকারী নয়, এটা বেশি মৃত্যুর হার ঘটায় না, কিন্তু এখন বলা হচ্ছে যে এটা 60% বেশি মৃত্যু ঘটায় 28 দিনের মধ্যে। সুতরাং এটা দেখা যাচ্ছে অতিরিক্ত জটিল। শুধু তাই না, এর লক্ষণও কিন্তু একটু ভিন্ন। এতে করে এই সংক্রমণে বেশি যে লক্ষণটা দেখা যায় সেটা হলো কাশি। আর আমরা জানি যে কাশি হওয়ার সাথে সাথেই এটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো এই প্রথম ঢেউয়ের থেকে অভিজ্ঞতা নিয়ে যুক্তরাজ্য সরকার খুব কঠোর লকডাউনের পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে। আমরা গত 4 মাস ধরে কঠোর লকডাউনে, একজন বলেছেন যে দুনিয়ার সবচেয়ে বেশি কঠিনতম লকডাউন হচ্ছে যুক্তরাজ্যে, এবং এটার ফল আমরা পাচ্ছি। জি, কিন্তু ডাক্তার ইসমাত কবির, আবারও আসবো আপনার কাছে। এই যে লকডাউনের প্রসঙ্গ, সেটাও আসলে আমরা একটু আলোচনায় আনতে চাই। আপনি বলছিলেন যে এই ইউকে ভ্যারিয়েন্টটা অনেক বেশি ভয়াবহ। আবারও আসবো একটু আপনার কাছে। আমি একটু যেতে চাই ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনার কাছে। এই যে ডাক্তার ইসমাত কবির বলছিলেন, এবং সার্বিকভাবে দেশের যে করোনা পরিস্থিতি, আসলে ডাক্তার আনোয়ারুল ইকবাল কোন দিকে যাচ্ছে আমাদের দেশের করোনা পরিস্থিতি? জি, ধন্যবাদ, এবং এটিএন নিউজের সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি, দেখেন, আমি কিন্তু অনেকবারই আপনাদের সামনে এসেছি এবং সবসময় কিন্তু একটা কথাই বলেছি, করোনার চিকিৎসা বলতে এই করোনার যা কিছু আছে সবকিছু কিন্তু আমাদের হাতে। একটা বিশ্বব্যাপী ছোঁয়াচা একটি রোগ। আমরা 10 লাখ লোক যখন, আপনি একসাথে কক্সবাজার থাকবেন, আপনি যখন বইমেলা ওপেন করে দিবেন, আপনি যখন বিয়ে শাদিতে 1,000 2,000 গেস্ট নিমন্ত্রণ করবেন, তাহলে আমরা কি চাচ্ছি, মানে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে, ডাক্তার হিসাবে বলছি না, আমরা যে নিজেরাই কি চাচ্ছি সেটা ঠিক আমরা জানি না। প্লাস আপনি দেখবেন, এই যে জানুয়ারি মাসে যে বাণিজ্য মেলা হওয়ার কথা ছিল সেটা কিন্তু গভর্নমেন্ট পারমিশন দেয়নি। জি, এবং আমাদের দেশে যত কয়টা সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে বেস্ট সেলুট দেওয়ার মতো ছিল আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিটা না খোলা। তার মধ্যেও কিন্তু অনেকবার প্যারেন্টসরা বলেন, বিভিন্ন দিকের মানুষজন বিভিন্ন কথাবার্তা বলে খোলার চেষ্টা করেছে, পায়তারা করেছে, তারপরেও কিন্তু পরিস্থিতি পরিবেশ বুঝে গভর্নমেন্ট কিন্তু আপনার খোলেনি। এই যে পরিস্থিতি পরিবেশের কথা বলছি, আমি কিন্তু বইমেলার এগেনস্টে বলছি না। জিনিসটা হচ্ছে পরিস্থিতি পরিবেশ বুঝে। আপনি যখন ফেব্রুয়ারি মাসে এটা করলেনই না, আপনি যখন পিক আওয়ারে, পিক টাইমে না করে আপনি তো আরো 2 মাস পরে করতে পারতেন। দেখেন কোন সময় আমাদের বাড়লো, যখন ওয়ার্ল্ডের যত বড় বড় দেশই থাক, আমাদের দেশের মতো এত সুন্দর সুষ্ঠুভাবে ভ্যাকসিন কোন দেশেই দেওয়া হয়নি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। না, ওয়ান অফ দ্য বেস্ট। ডাক্তার আনোয়ারুল ইকবাল, এই যে ভ্যাকসিনের প্রসঙ্গে যে আপনি আসলেন, অনেকেই তো বলছে যে ভ্যাকসিন দেয়া হচ্ছে, তাহলে তো আসলে আর খুব একটা বেশি ঝুঁকি নেই, এবং আজ পর্যন্ত 47.5 লাখ ভ্যাকসিন দেয়া শেষ হয়েছে।
জি, জি, আমি একটু বলি, আপনাকে কেউ কিন্তু কখনো বলেনি ভ্যাকসিন দিলেই আপনার করোনা হবে না, কোনো বিশেষজ্ঞ বলতে পারে না। কারণ কি, ভ্যাকসিন ওয়ান অফ দ্য মেইন এবং বেস্ট টুল টু ফাইট করোনা, কারেক্ট। আর আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি তার তো একটা বুস্টার ডোজ আছে, আপনি তো সেকেন্ড ডোজটা দেবেন আগে। এবং আপনাদেরকে সবসময় আমরা ক্লিয়ার করেছি যে এটার একটা এফিকেসি রেট আছে। এটা তো 100% আপনাকে প্রোটেকশন দিবে না। কেউ কি বলেছে কোনো ভ্যাকসিন আপনাকে 100% প্রোটেকশন দিবে? তার মধ্যে যখন ভ্যারিয়েন্ট গুলো চেঞ্জ হচ্ছে, আমাদের ইসমত, ডাক্তার ইসমত বললেন কিন্তু ইউকে ভ্যারিয়েন্টের কথা, তার থেকে তো মারাত্মক ভ্যারিয়েন্ট সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, তার থেকে আরো মারাত্মক ভ্যারিয়েন্ট ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট। ঠিক আছে, এখন আমরা যখন দেখেন আমরা কেমন জিম্মি হয়ে আছি, আমরা তো ডাক্তার হিসেবে বারবার বলে যাচ্ছি ইমপ্লিমেন্টেশন তো আমাদের দায়িত্ব না, এটা তো করবে সরকার, এবং সরকারকে সাহায্য করার জন্য অন্যান্য যা সংস্থা আছে তারা করবে। যেমন আমি বলি, ডিসেম্বরের 3 তারিখে যখন সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা ধরা পড়লো ইন্ডিয়াতে, আমরা প্রতিটা টক শোতে, আমরা বিশেষ করে আমরা বলছি, আমরা 4 জন একই কথা বলি টক শোতে গিয়ে, যে আমরা তখন বলেছিলাম ঠিক আছে, জীবন জীবিকার জন্য আপনার প্লেনের ফ্লাইট ক্যান্সেল করা যাবে না, তারপরে আপনার এয়ারপোর্ট বন্ধ করা যাবে না, সব ঠিক আছে, কিন্তু যারা আসলো তাদেরকে কেন 14 দিন কোয়ারেন্টাইন করা যাবে না, এই জিনিসটা আমরা বুঝি না। বাট আপনি যখনই সরকারি কোনো ডাক্তার নিয়ে আসবেন বা সরকারি কোনো লোক আসবে, তারা বলবে আমরা কোয়ারেন্টাইনের হুকুম দিয়েছি। ইয়েস, দিয়েছে। প্রথমে ছিল 14 দিন, তারপরে করেছে 8 দিন, তারপরে 3 দিন। এবং আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনি পেপার পত্রিকা খুললেই পেয়ে যাবেন, সিলেটেও কিন্তু আমাদের আন্তর্জাতিক ফ্লাইট গুলো আসে লন্ডন থেকে বিশেষ করে, ঠিক আছে, তারা কিন্তু এসেই হোটেলে উঠে তারা আত্মীয় স্বজনের সাথে বের হয়ে চলে যায়, হোটেলে খাওয়া দাওয়া করে, আবার গিয়ে রাতে একটু ঘুমিয়ে থাকে। তো এইটা যদি হয়, আমরা তো আমাদের এই যে প্রোগ্রামটা এত সুন্দরভাবে হচ্ছিল, এই প্রোগ্রামটাকেই তো আমরা ডিস্ট্রয় করে ফেলবো। জি। কারণ আপনার ভ্যাকসিন দিলে কিন্তু 30% অ্যান্টিবডি হবে না, এটা তো আগেই বলা আছে, ঠিক আছে না? প্লাস এখন যে নতুন জিনিসটা দেখা যাচ্ছে, যেটা আপনি বললেন, আইসিইউ তেও জায়গা নেই, প্লাস ইয়াঙ্গার জেনারেশন মোর এফেক্টেড হচ্ছে এইবারের এই আপনার আক্রমণে। আর আরেকটা তথ্য আপনাকে দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে আপনি যে বলছেন আজকে যেমন আক্রান্ত হন 9 পয়েন্ট সামথিং, গতকালকে ছিল 10.48। আসলে এটা অনেক বেশি। কেন বলে, আপনার এই যে ডিনোমিনেটর যেটা দিয়ে আপনি ভাগ করেন, সেখানে কিন্তু বিদেশে যাওয়ার জন্য যে যাত্রীরা আছেন তাদের টেস্টটাও এটার ভিতরে ইনক্লুডেড, অনেক অনেক টেস্ট। প্লাস এখন যে 26শে মার্চের জন্য যে অনুষ্ঠান হচ্ছে, অল ভিআইপিস এর টেস্ট গুলো কিন্তু এখানে হচ্ছে। তাদের টেস্ট গুলো যদি আপনি আলাদা করে নর্মাল টেস্ট করেন, তখন দেখবেন এই যে 10% আক্রান্তর হার বা 9% আক্রান্তর হার, জি, সেটা অবশ্যই 18-19-এর কাছাকাছি। জি, আবারও আসবো আপনার কাছে ডাক্তার আনোয়ারুল ইকবাল। একটু যেতে চাই ডাক্তার তৌফিক জোয়ারদার আপনার কাছে। আসলে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, বিশেষ করে ডাক্তার তৌফিক জোয়ারদার, এই যে এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে গত সপ্তাহের তুলনায়? অর্থাৎ আমি যদি বলি যে 7 মার্চ থেকে 13 মার্চে যেখানে মারা গিয়েছিল 76 জন, সেখানে চলতি সপ্তাহে মারা গেছেন, অর্থাৎ 14 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 141 জন, অর্থাৎ 85% বেড়েছে। কতটুকু আসলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা ডেফিনেটলি অত্যন্ত দুশ্চিন্তার কারণ। কিন্তু দুশ্চিন্তার কারণ এই বিষয়ে মানে এটা মানে বিশেষজ্ঞ মতামতের বিষয় না, এটা সবাই জানে যে এটা আসলে দুশ্চিন্তার বিষয়, আমরা সবাই খুবই দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু আমাদের যেটা জনস্বাস্থ্য নিয়ে যারা ভাবেন তাদের চিন্তা করার দরকার এবং তাদের আওয়াজ তোলা দরকার যে কেন এমনটি হলো। এবং 2020 সালের মার্চ মাসে যখন কোভিড-19 প্রথম হানা দিল, যখন প্রথম কেস ডিটেকশন হলো, যখন প্রথম মৃত্যু হলো, যখন আমাদের কোয়ারেন্টাইন গুলো ফেল করা শুরু করলো, সেই সময় থেকে এই 1 বছরে কতটুকুন এগিয়েছি আমরা, কতটুকুন পরিবর্তন এসেছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এই 1 বছরের মধ্যে। আমাদের প্রশ্নটা আসলে করতে হবে সেই জায়গায় যে আমাদের প্রস্তুতির জায়গাগুলোতে আমাদের যেই বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা স্পটলাইট সৃষ্টি হয়েছে গত 1 বছরে, সেই স্পটলাইটকে ব্যবহার করে কতটুকুন আমাদের খুঁতগুলোকে আমরা খুঁজে বের করতে পেরেছি। এখনো পর্যন্ত আমরা সেই প্রথম থেকে স্বাস্থ্য ব্যবস্থার যে নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছি যে এখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের রিকগনিশনের কোনো সুযোগ নেই। এটা খুবই ক্লিনিক্যাল সেন্ট্রিক একটা নিয়োগ প্রক্রিয়া। যারা নিয়োগপ্রাপ্ত হন
তাদের একটা একটা ট্র্যাকের মধ্য দিয়ে তাদেরকে ইনসেন্টিভাইজ করা, তাদের প্রমোশন দেয়া, এই বিষয়গুলো নেই। জনস্বাস্থ্যের জন্য বিশেষায়িত কাজগুলো করার জন্য বিশেষায়িত মানুষজনের কোনো পদ আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় নেই। আহ, বিচ্ছিন্নভাবে যেটা আছে সেটা খুবই একদমই কানেক্টেড না, একদম সম্পূর্ণ সেপারেট। কথার কথা, কেউ যদি পাবলিক হেলথে কাজ করতে চায়, পড়াশোনা করতে চায়, হয়তো নিপসম বা এরকম কিছু প্রতিষ্ঠানে গিয়ে সে একাডেমিশিয়ান হিসেবে কাজ করতে পারেন, কিন্তু জনস্বাস্থ্যের কাজ তো শুধুমাত্র একাডেমিক কাজ নয়, এর একটা প্রায়োগিক দিক আছে। সেই দিকগুলোকে ইন্টিগ্রেট করার ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কোথায়, এই প্রসঙ্গগুলো আমরা তুলেছি, কিন্তু গত 1 বছরে এই সমস্যাগুলোর কোনো সমাধান আমরা দেখতে পারিনি। কোয়ারেন্টাইনের ব্যাপারে আনোয়ার ভাই যেটা বললেন খুবই সত্য কথা, একদম শুরুর দিকেও এই প্রসঙ্গগুলো এসছে। তাহলে কেন 1 বছর পরে গিয়ে একই চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে? কেন আমাদের এখনো কন্টাক্ট ট্রেসিং এর জন্য যথেষ্ট পরিমাণে মানুষ নেই? আমাদের ট্রিয়াজের ফ্যাসিলিটি গুলো এখনো পর্যন্ত রেডি নেই, হসপিটালগুলোকে এখনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। আশঙ্কার বিষয় তো আছেই, কিন্তু সেই আশঙ্কা কেন হবে? কেন আমরা এতদিন পরেও আমাদের যে মানে আহ, বাইরে থেকে যে মানুষগুলো আসছে তাদেরকে ইফেক্টিভলি কোয়ারেন্টাইনে নিতে পারছি না? এই প্রশ্নগুলো আমাদের করতে হবে, এবং যে বিষয়গুলো আমরা আগের থেকে ভুল করে এসেছি সেই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। জি, সর্বোপরি আবারও আমাদের আসবো জাতীয় ডাক্তার স্বাস্থ্য তৌফিক জোয়ারদার। জি, আবারও আসবো। বিশেষ করে অনেক বিষয় রয়েছে আপনার কাছ থেকে জানার, কোথায় আসলে আমাদের সমস্যা, কিভাবে কাজ করলে আসলে আমরা এগোতে পারি। একটু যেতে চাই অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ আপনার কাছে। এই যে সার্বিক পরিস্থিতি আমরা দেখছি যে গত 1 সপ্তাহে কিন্তু হঠাৎ করেই কিন্তু করোনার এই সংক্রমণ আবারও বেড়ে গেছে, এবং আপনি নিশ্চয়ই কিন্তু শুনছিলেন, এবং এই যে অবস্থা দেখছেন, আসলে হাসপাতালের পরিস্থিতি আমরা একটু জানতে চাই। এবং আমাদের কাছে তো আমরা বিভিন্ন খবর দেখছি যে বেশ কয়েকটি হাসপাতালে কোভিড-19 বিশেষায়িত হাসপাতালগুলোতেই কিন্তু আইসিইউ কয়েকটিতে খালি নেই এবং বেড শেষ হয়ে গেছে, শেষের দিকে আছে। সার্বিকভাবে অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, ডাক্তার তৌফিক জোয়ারদার কিন্তু বলছিলেন যে গত 1 বছরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু পরিবর্তন হয়েছে। ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনার কাছে একটু জানতে চাই। ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের হয়তো একটু কারিগরি সমস্যা দেখা গেছে। আমি আবারও একটু যাব ডাক্তার আফতাব ইউসুফ রাজের কাছে, তবে একটু যেতে চাই আবারও ডাক্তার ইসমত কবির আপনার কাছে। এই যে ডাক্তার ইসমত কবির, ইউকে তারা যুক্তরাজ্য তারা খুব সাফল্যের সঙ্গে তারা এটি আয়ত্তে আনতে পেরেছে, কিন্তু আসলে আমাদের মূল সমস্যাটা কোথায় হচ্ছে বলে মনে করেন ডাক্তার ইসমত কবির? ধন্যবাদ। আহ, আহ, আসলে মূল সমস্যাটা আমরা ইতিমধ্যে আলোচনা শুনেছি, যে আমাদের জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যে যে জিনিসগুলো করা দরকার ছিল তা যথাযথভাবে আমরা করতে সমর্থ হইনি। আমাদের টিকা পাওয়ার পরে আমাদের একটা ধারণা হয়েছিল যে টিকা সর্বরোগের মহৌষধ, মানে কোনো ক্রমেই আমাদের করোনা হবে না। কিন্তু টিকা, আমরা জানি যে টিকা দেওয়ার ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত জনগণের মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে 70% টিকা না দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত এটা একটা কার্যকর ফল আমরা সমাজের মধ্যে দেখতে পাবো না। বরং এতে সম্ভাবনা থাকবে যে আরো তাছাড়া জটিলতা আছে, যে রূপান্তরিত ভাইরাসগুলোর সংক্রমণের সম্ভাবনা তো সবসময়, আশঙ্কা তো সবসময় থাকছেই। ডাক্তার ইসমত কবির, একটা ছোট প্রশ্ন আপনার কাছে ডাক্তার ইসমত কবির, সেটি হচ্ছে যে আজকেরই অল্প কিছুক্ষণ আগের খবর, সেটি হচ্ছে যে স্বাস্থ্যের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন, এবং তিনি টিকা নেয়ার প্রায় 1.5 মাস পর আক্রান্ত হয়েছেন। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা দেওয়ার পরে ইতিমধ্যে আলোচনা করেছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, যে টিকা নেওয়া মানেই যে আমাদেরকে পুরোপুরি সংক্রমণ মুক্ত থাকতে পারবো তা কিন্তু না। প্রথম কথা হলো যে কি কি ঘটনা ঘটতে পারে। একটা হলো যে এই টিকাটা লক্ষণযুক্ত সংক্রমণ প্রতিরোধ করে 70 ভাগ, সুতরাং বাকি 30 ভাগ লক্ষণযুক্ত সংক্রমণ হতে পারে, মানে রোগ হতে পারে। লক্ষণ ছাড়া সংক্রমণ কিন্তু আরো বেশি হতে পারে। এটা হলো দ্বিতীয় সম্ভাবনা। তৃতীয় সম্ভাবনা, যেটা সবচেয়ে বেশি আশঙ্কার, সেটা হলো এমনকি আমরা জানি যে একটু আগে ডক্টর আনোয়ার ইকবাল বলেছেন যে দক্ষিণ আফ্রিকারটা আরো ভয়ানক।
এটা দেখা গেছে যে আমরা যে টিকাটা ব্যবহার করছি এটা ইতিমধ্যে একটা, যদিও সংখ্যাটা অনেক কম, বলা হচ্ছিল যে এটা মাত্র 10 ভাগ প্রতিরোধ করতে সক্ষম। তাহলে আমাদের তিনটা সম্ভাবনা থেকে যাচ্ছে, তিনটা দিক থেকে তিনি এই 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 অসুস্থতা, এই করোনাজনিত অসুস্থতা হতে পারে। একটা হলো টিকা দেওয়ার ফলে উনি সেই 30 ভাগের মধ্যে পড়ে গেছেন, অথবা কতটুকু জটিলতা আমার আমার জানা নেই, কিন্তু হতে পারে যে এটা উনি শুধুই সংক্রমিত হয়েছেন, জটিলতায় আক্রান্ত হবেন না। আরেকটা যেটা তৃতীয় সম্ভাবনা, যে উনি এমন একটা রূপান্তরিত ভাইরাসে সংক্রমিত হয়েছেন যেটা টিকা কভার করছে না, টিকা জি, প্রতিরোধ করতে পারছে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইসমাত কবির। আবারও আসবো আপনার কাছে। ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনার কাছে একটু যেতে চাই। এই যে লক্ষণ যুক্ত এবং লক্ষণ ছাড়া যে কথাটি ডাক্তার ইসমাত কবির বলছিলেন, পত্রপত্রিকার খবর, গণমাধ্যমের খবর, সেটি হচ্ছে যে প্রথম দিকে আমরা যদি দেখি যে লক্ষণ সহ করোনা আক্রান্ত হলেও এখন দেখা যাচ্ছে যে লক্ষণ ছাড়াই করোনা সংক্রমণের হার বাড়ছে এবং প্রতিদিনের রিপোর্ট আক্রান্তের মাঝে ৮০% লোকই লক্ষণ ছাড়াই করোনা পজিটিভ হচ্ছেন। আপনি কি এর সঙ্গে একমত? দেখেন, এটা তো আসলে পত্রপত্রিকারই, এটা আবার একমত বা দ্বিমতের ইস্যু না, কিন্তু আমাদের প্রথম যে ভ্যারিয়েন্টটা দিয়ে আমাদের আক্রান্ত হয়েছিলাম সেখানে কিন্তু স্পষ্ট আইসিডিডিআরবি এবং আইডিসিআর এর একটা যৌথ স্টাডিতে বলাই হয়েছিল যে আমাদের 78% এসিমটোমেটিক। এখানে অবাক হওয়ার তো কিছু নেই, এবং এসিমটোমেটিক যদি 78% থেকে 85-ও হয় এমন কিছু আসে যায় না। আমাদের মেইন রিজনটা কি, আমাদের মেইন কাজটা কি দেখেন, এই যে একটু আগে আমাদের তৌফিক সাহেব যেটা বলছিলেন, জি, আমি ওই পয়েন্টে আর যাব না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ ডাক্তারই মনে করে না, ফার্স্ট অফ অল। দ্বিতীয় হলো, আপনি আসেন, যেটা আমি বলতে চাচ্ছি, আমাদের দেশে যখন সংক্রমণের হার কম ছিল, আপনি কি বলতে পারবেন যে এই স্টেপস এর জন্য কমছিল? পার্টিকুলার কোন স্টেপসে কিন্তু কমেনি। আমাদের দেশে কিন্তু কমেছে, ন্যাচারালি কমেছে, ঠিক আছে? ন্যাচারালি আমাদের দেশে করোনা কমেছে, তাই কিন্তু আমরা যত্রতত্র ঘুরে বেরিয়েছি। এখন যখন একটা কথা বলি, যখন আবার ডিক্রিজ হয় তখন কিন্তু আমলা বলেন বিভিন্ন, তারা কিন্তু ক্রেডিট নিতে চায় যে তারা এটা করে ফেলেছে। ওয়ারেজ একটা ডাক্তার এই যে আজকে 1 বছরের উপর ধরে সার্ভিস দিয়েই যাচ্ছে, তার রেস্টের জায়গাটা কোথায়? আমরা যখন একটা বাইরে যাই, আমি যদি আপনি ধরেন আমি ভ্যাকসিনেটেড, ভ্যাকসিন দিলে কিন্তু এই যে আমাদের ইসমত সাহেব বলেই দিলেন, ভ্যাকসিন দিলে কি হবে? ভ্যাকসিন দিলে সিভিয়ারিটি কম হবে এবং হসপিটালাইজেশনটা কম হবে, আপনার করোনা হবে না এই কথা কিন্তু কেউই বলেনি, ঠিক আছে? তো আমরা কি করছি, ভিক্টোরি সাইন দেখিয়ে ফেসবুকে ছবি দিয়ে মাস্কটা খুলে বের হয়ে যাচ্ছি। তাহলে আমাদের উচিত কি, আমাদের এই জিনিসটা কন্ট্রোল আমার হাতে কিন্তু, সেটা হচ্ছে আপনি ভ্যাকসিন দেন আর না দেন, আপনার মাস্কটা পরতেই হবে, ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, খুব সিম্পল। কিন্তু সেইখানে আপনি আজকের একটা তথ্যই দিচ্ছি, আমি কিন্তু গত 2 দিন বইমেলার উপরে আমাকে নিয়ে গেছিল টক শোতে, আমি দেখলাম আমি একা আর অন্যরা সবাই বইমেলার পক্ষের কথা বলছেন। আজকে তা দেখলাম যে বড় বড় লেখক লেখিকারা মাস্ক খুলে সেলফি তুলছেন, ছবি তুলছেন, সাংবাদিকদের সাথে ইন্টারভিউ দিচ্ছেন। এই যদি হয় আমাদের আপনার শিক্ষিত মানুষের অবস্থা, তাহলে আমি গ্রামগঞ্জের প্রান্তিক অঞ্চলের মানুষদেরকে কি বলবো? আর আরেকটা জিনিস আমরা বলতে চাচ্ছি যে এইভাবে, যে আমি একটা উদাহরণ দেই, অনেক আমরা অস্থির হয়ে গেছি, রতন টাটার একটা উদ্ধৃতি দেই, 2020 সালের আমাদের প্রধান অর্জন হচ্ছে জীবন। দেখেন, আমাদের স্কুল কলেজ আজকে খোলে নাই কেন? যে আমাদের কোমলমতি শিশুরা স্কুলে গেলে স্কুল থেকে তারা যখন তাদের ইনফেকশন হবে কিন্তু তারা সিভিয়ারিটিতে ভুগবে না। তো তারা যখন আবার বাসায় ফিরবে, তাদের নানা নানি, দাদা দাদি বা বাবা মার কোলে যখন ঝাঁপিয়ে পড়বে, তারা ইনফেক্টেড হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা যেটা হচ্ছে এখন, সেটা হচ্ছে আমরা যেমন 10 লাখ লোকের সমাগম করছি, বিভিন্ন ওয়াজ মাহফিল করছি, সবকিছু করছি, সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন 2টা ভ্যারিয়েন্ট কিন্তু ঢুকে গেছে। একটা হচ্ছে আপনার ইউকে ভ্যারিয়েন্ট, যেটা জেনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, আর একটা হচ্ছে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট। আমি কেন শিওর? আমি মানে অনুমান ভিত্তিক কথা বলছি, যেহেতু আমাকে টেস্ট করার ক্ষমতা নাই, আমার নিজের পার্সোনাল কথা বলছি। ভারতবর্ষে যখন ডিসেম্বরের 3 তারিখে প্রথম 4 জনের মধ্যে শনাক্ত হলো, আপনি ভারতে আসা মানে দেয়ার ইজ 99% চান্স যে আপনার দেশেও আসবে। যেই কারণে এখন কিন্তু ডাক্তাররা হিমশিম খাচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনার আগের যে ভ্যারিয়েন্টটা সেটা এই ভ্যাকসিনে কাজ করে সেই রকম ভালোভাবে, কিন্তু নতুন ভ্যারিয়েন্টে ইউকে ভ্যারিয়েন্টের সাথেও কাজ করে, কম করে, সাউথ জি, আফ্রিকাতে করেই না, মোটামুটি জি, ইভেন ফাইজারেরটাও করে না। সুতরাং আমাদের তো ভয়ের জায়গায় রয়েই গেল। রয়ে গেছে। ডাক্তার আনোয়ারুল ইকবাল, আবারও আসবো আপনার কাছে। ভারতেও আমরা যতটুকু দেখলাম যে গত 3 মাসে
করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ গত 24 ঘন্টায়। একটু যেতে চাই অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন ডাক্তার আফতাব ইউসুফ রাজ আমাকে? আচ্ছা, একটু আনমিউট করতে হবে ডাক্তার আফতাব ইউসুফ রাজ, একটু আনমিউট করতে হবে। আপনার কাছে যে প্রশ্নটি আসলে সবচেয়ে অনেকেই আসলে যেটি জানতে চান সেটি হচ্ছে যে গত 2 সপ্তাহের ব্যবধানে হাসপাতালে করোনা রোগী বেড়েছে 51%, এবং অনেক হাসপাতালেই আমরা দেখছি যে আইসিইউ বেড খালি নেই, কমে গেছে। আমরা আবারও যাব ডাক্তার আফতাব ইউসুফ রাজের কাছে, আমরা শুনবো এই বিষয়গুলো। একটু যেতে চাই আবারও ডক্টর তৌফিক জোয়ারদার আপনার কাছে। আপনি অনেকটা অনুযোগের সুরে বলছিলেন যে আসলে গত 1 বছরে কতটুকু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এগিয়েছে, আসলে কোন কোন জায়গায় আমাদের এগোনো উচিত ছিল এবং আমরা এগোতে পারিনি? সবার আগে আমাদের বুঝতে হবে যে এই সমস্যাটি একটি সামষ্টিক সমস্যা এবং এটি একটি মানে প্যান্ডেমিক ম্যানেজমেন্ট ইজ এ পাবলিক হেলথ ক্রাইসিস অ্যান্ড ইট নিডস টু বি অ্যাড্রেসড সায়েন্টিফিক্যালি। এটা আমাদেরকে বুঝতে হবে। এটাকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন হঠাৎ করে এটা খুলে দিলাম, ওটা বন্ধ করে দিলাম, একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম, এভাবে আপনি আসলে একটা বায়োলজিক্যাল একটা প্রোডাক্টের সাথে আপনি লড়াই করতে পারেন না। এটার জন্য আপনাকে বায়োলজিক্যাল নলেজ আছে এবং পাবলিক হেলথ নলেজ আছে, এ ধরনের এক্সপার্টদেরকে কাজে লাগাতে হবে। দেখেন, এপিডেমিকের বাংলা হচ্ছে, মানে আমরা মহামারীকে বলি হচ্ছে এপিডেমিক। আপনার এপিডেমিক নিয়ে যারা কাজ করেন, এপিডেমিওলজিস্ট, আপনি তাদের সাথে আপনার কনসাল্ট করতে হবে, তাদের পরামর্শ নিতে হবে। আপনি যদি এখন মহাজ্ঞানী, যত বড় জ্ঞানী মানুষই হোক, ওনার যদি সেই রেসপেক্টিভ সাবজেক্টের এক্সপার্টিস না থাকে, তার পরামর্শ নিয়ে লাভ নেই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যত বিভিন্ন কমিটি গুলো হয়েছে বা হয়েছে, সেখানে পাবলিক হেলথ প্রফেশনালদের, এপিডেমিওলজিস্টদের স্থান কোথায়, তাদের কথা কতটুকু শোনা গিয়েছে, কতটুকু তাদের কাছে যাওয়া হয়েছে, তাদের পরামর্শ চাওয়া হয়েছে, সেই জিনিসগুলো হয়নি। আমি জাস্ট একটা সিম্পল একটা জিনিস বলি, বাংলাদেশের যেই জাতীয় স্বাস্থ্যনীতি আছে, খুব প্রোগ্রেসিভ একটা জাতীয় স্বাস্থ্যনীতি, কিন্তু খুবই চমৎকার স্বাস্থ্যনীতি। সেই স্বাস্থ্যনীতির কথাগুলোই যদি মানা হয়, তাহলেই কিন্তু আজকে পরিস্থিতির অনেক মানে অনেক পরিবর্তন হওয়ার কথা ছিল। স্বাস্থ্যনীতিতে একটা খুব সুস্পষ্টভাবে ন্যাশনাল হেলথ কাউন্সিলের কথা বলা আছে, যেটা একটা সায়েন্টিফিক বডি হবে, যেটা একটা দেশের জনস্বাস্থ্যকে, ওভারঅল স্বাস্থ্যকে যেটা গাইড করবে। এই জিনিসটা গত 10 বছরও কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। 2011 সালে আমাদের স্বাস্থ্যনীতি এসেছে, আজকে 2021 সাল, 10 বছরে, গত 1 দশকে সেই জিনিসটা করা যায়নি। কেন করা যায়নি ডক্টর তৌফিক জোয়ারদার, কেন হয়নি? এটার উত্তর দেওয়া খুবই কঠিন। তার কারণ হচ্ছে যে মানে জেগে জেগে ঘুমালে আসলে ঘুম ভাঙানোটা খুব মুশকিল। আমাদের মানে এই জিনিসগুলো করতে গেলে, অর্থাৎ আপনি রাইট পার্সনদেরকে রাইট প্লেসে আনতে গেলে, যেই পার্সন গুলার এখন আছে সেই পার্সন গুলা কিন্তু উৎখাত হয়ে যাবে, সরে যাবে, সেই পজিশন গুলো কেউ ছাড়তে চায় না। আপনি মিনিস্ট্রি অফ হেলথ এর কথা চিন্তা করেন, সেখানে কতজন হেলথ এক্সপার্ট আছে, অথচ দ্য ফাইনেস্ট পাবলিক হেলথ পার্সন শুড হ্যাভ বিন দেয়ার, যে কোনো কান্ট্রির, এইটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে কি সেটা হয়েছে? তো এই যে একটা কুক্ষিগতকরণের প্রবণতা জাতীয়ভাবে আমাদের মধ্যে রয়ে গিয়েছে, হয়তো সেটারই একটা বহিঃপ্রকাশ যে আমরা এখন একটা ন্যাশনাল হেলথ কাউন্সিল দেখতে পাচ্ছি না। যেই জায়গাগুলোতে আমাদের পাবলিক হেলথ সায়েন্টিস্টদের থাকার কথা, পাবলিক হেলথ এক্সপার্টদের থাকার কথা, সেই জায়গাগুলোতে সেই মানুষগুলোকে আমরা দেখতে যাচ্ছি না, কারণ সেই জায়গাগুলোতে হয়তো অন্য কেউ বসে আছে, তাদেরকে আপনার রিপ্লেস করতে হবে। ইটস নট আ ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, ইটস আ ম্যাটার অফ পাওয়ার। আপনার এই পাওয়ার স্ট্রাকচারটাকে আসলে চ্যালেঞ্জ করার মতো অবস্থা আসলে আমাদের কার মানে আছে, সেটা আসলে খুব বড় একটা প্রশ্ন। আমাদের আজকের বিষয় করোনার নতুন ঢেউ নিয়ে অনেক বিষয় এখনো আলোচনা করব, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, আশা করছি। করোনার নতুন ঢেউ আমাদের আজকের ইস্পানি নিউজ আওয়ার এক্সট্রার বিষয়ে, আমরা এই বিষয়ে আলোচনা করছি। আমরা এই পর্যায়ে একটু যুক্ত হতে নিতে চাই স্কয়ার হাসপাতালের এনআইসিইউ প্রধান অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজের সঙ্গে। অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে গত 2 সপ্তাহ ধরে যে করোনার সংক্রমণ ঊর্ধ্বগতি, করোনার পরিস্থিতিও তো আপনি নিশ্চয়ই জানেন, এবং অনেক হাসপাতালেই দেখা যাচ্ছে যে আইসিইউতে বেড পাওয়া যাচ্ছে না, বেড কমে গেছে। এবং আরেকটি খবর, সেটি হচ্ছে যে 2 সপ্তাহের ব্যবধানে হাসপাতালে
করোনা রোগী বেড়েছে 51%। আসলে আপনি কেমন সার্বিক পরিস্থিতি দেখছেন এবং যাদের করোনা শনাক্ত হচ্ছেন তাদের আসলে এখন লক্ষণ বা উপসর্গ কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি? না, মোহাম্মদ ভাই, সত্যি কথা বলতে যে এই যে এখন যে একটু নাম্বার অফ কেস বা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু এক্সপেক্টেড। কারণ স্প্রিং এ কিন্তু এটা যে একটু বাড়বে, এটা কিন্তু আমরা সবাই এটা কিন্তু আগে থেকে আমরা ধারণা করেছিলাম যে উইন্টার এবং আর্লি স্প্রিং এ বাড়বে এবং সামারে গিয়ে আবার এটা কমে আসবে। এটা কিন্তু নেচার অফ দ্য এনি প্যান্ডেমিক। সুতরাং এই যে মিউটেন্ট ভ্যারিয়েন্ট নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু নেচার অফ দ্য ভাইরাসটা কিন্তু আমাদের হোস্ট সেলকে ইউজ করে ফর তার বংশ বৃদ্ধির জন্য, আমরা বলি যে রেপ্লিকেশনের জন্য। হ্যাঁ, এবং যখনই একটা ভাইরাস খুব দ্রুত রেপ্লিকেট করে তখনই তার জিনোমে কিন্তু চেঞ্জ আসে, মানে চেঞ্জের জন্য কিন্তু মিউটেন্ট ভ্যারিয়েন্ট গুলো হচ্ছে এবং এই মিউটেন্ট ভ্যারিয়েন্ট কিন্তু হতেই থাকবে। এবং যতক্ষণ না পর্যন্ত কোভিড-19টা একটা কন্ট্রোলে আমরা না আনতে পারি, যতক্ষণ পর্যন্ত না ওয়ার্ল্ড ভ্যাকসিনেশন প্রোগ্রামটা ওইভাবে মাস লেভেলে স্প্রেড না করে, হার্ড ইমিউনিটি ভ্যাকসিনের মাধ্যমে আমরা না আনতে পারি, এই কোভিডটা কিন্তু স্প্রেড করবে টু সার্টেন লেভেলে। এবং এই কোভিড যখন স্প্রেড করবে, মাল্টিপ্লাই করবে, এটা জেনেটিক মিউটেশনের মাধ্যমে আমরা নিউ ভ্যারিয়েন্ট পাবো। এবং নিউ ভ্যারিয়েন্ট নিয়ে কিন্তু খুব একটা আমি ব্যক্তিগত মনে করি যে অতটা প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশে এখন পর্যন্ত বিভিন্ন রিসার্চ যেটা হচ্ছে আমাদের দেশে, 12টা নিউ ভ্যারিয়েন্ট কিন্তু অলরেডি বাংলাদেশে হয়েছে, মিউটেন্ট ভ্যারিয়েন্ট। এবং ইউকে যে নিউ ভ্যারিয়েন্ট সেটা বাংলাদেশে এসে ওটা আবার মিউটেশন হয়ে ওটা দ্যাট মে লস ইটস ভিরুলেন্স পাওয়ার। এটাও হতে পারে যে মিউটেন্ট ভ্যারিয়েন্টটা ইউকেতে বা সাউথ আফ্রিকাতে খুব ভিরুলেন্ট ছিল, সেটা আমাদের দেশে জিওগ্রাফিক্যাল প্যাটার্নে আবার ফার্দার মিউটেশন হয়ে এটা আবার লেস ভিরুলেন্ট হয়ে যেতে পারে। সুতরাং মিউটেন্ট ভ্যারিয়েন্টটা নিয়ে কিন্তু আমরা ডেফিনেটলি সায়েন্স আমাদের ফলো করতে হবে, কিন্তু ডেমোগ্রাফি, আমাদের ইমিউন স্ট্যাটাস, আমাদের দেশে আমাদের পপুলেশনের ক্রস ইমিউনিটি, আমাদের এক্সপোজার টু নেচার, এই সব কিছু কিন্তু পার্সপেক্টিভে আনতে হবে। সায়েন্স কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম দেয় টু টেক সাম ডিসিশন। কিন্তু আমরা অ্যাজ এ ক্লিনিশিয়ান, আমার 18 বছর অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান, আমি দেখেছি যে অনেক সিমটম আমরা বইতে যা পড়েছি ওটা কিন্তু ওই ডিজিজের সাথে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখি ম্যাচ করে না। আমাদের বইতে লেখা আছে, আমার বন্ধু ইসমত জানে ডেভিডসন, আমরা খুব পপুলার ছিল স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ ফিভার টাইফয়েডে, আমরা প্র্যাকটিক্যালি আমরা কোন স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ ফিভার পাই না টাইফয়েড বাংলাদেশ। ডাক্তার আফতাব ইউসুফ রাজ, একটা বিষয় একটু জানতে চাই, এই যে নতুন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে এবং এই নতুন ভ্যারিয়েন্টে যারা আক্রান্ত হচ্ছেন তাদের সিভিয়ারিটি আসলে কতটুকু দেখতে পাচ্ছেন এর আগের তুলনায়? না মাহমুদ ভাই, ফ্রাঙ্কলি স্পিকিং, আমি তো অন্য হসপিটালের কথা বলতে পারবো না, তবে স্কয়ার হসপিটালে কিন্তু অ্যাডমিশন রেট কিছুটা বাড়লেও সিভিয়ার কেস কিন্তু আগের মতো নাই। মানে ওইরকম ভেন্টিলেশন লাগছে বা খুব বেশি রেসপিরেটরি প্রবলেম নিয়ে পেশেন্ট গুলো আসছে সো ফার। আমি আজকের দিন পর্যন্ত বলতে জানি না ফিউচারে কি হবে, আজকের দিন পর্যন্ত এই যে লাস্ট 2-3 মান্থ নিউ ভ্যারিয়েন্ট নিয়ে যে কথাবার্তা হচ্ছে তাতে কিন্তু প্যাটার্ন অফ ডিজিজ সিভিয়ারিটিতে কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, বরঞ্চ 2-3 মাস থেকে যে একটা লেস সিভিয়ারিটি নিয়ে বাচ্চারা, আজকেও তো আমি আউটডোরে আপনার প্রায় 5টা বাবু দেখেছি যাদের ফ্যামিলিতে প্যারেন্টসরা কোভিড এফেক্টেড, বাট দে আর নট সিভিয়ারলি, দে আর নট নিডিং অক্সিজেন, এরকম সিভিয়ার কোন লাং সিমটম নাই। বাচ্চারা টেস্ট করা হয়েছে, 5টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা পজিটিভ বেবি নিয়ে মা আসছে চেম্বারে, বাচ্চা আমার সামনে, আমি এক্সামিন করলাম, রেসপিরেটরি কোনো প্রবলেম নাই, পালস অক্সিমিটারে স্যাচুরেশন ইজ ওকে, বাচ্চা বেবি ইজ প্লেইং। তা আমার যা ছেলে বলছি মাহমুদ ভাই যে ওই থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যালি, আমি তো বলবো আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমি যা পাচ্ছি সব সময় ম্যাচ করে না। কিন্তু ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আমরা তো দেখছি, আমি একটু বলি, আমাদের তো হিউম্যান বডি ভ্যারি, জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশন আছে, জেনেটিক ভ্যারিয়েশন আছে। এখানে কিন্তু সব সময় 2+2 4 হবে না, 2+2 5ও হতে পারে, আবার 2+2 1ও হতে পারে। এটা ভ্যারি করবে, ম্যান টু ম্যান ভ্যারি করবে। জি।
জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার আফতাব ইউসুফ রাজ। আবারও যাব আপনার কাছে, আপনি থাকবেন আমাদের সঙ্গে। একটু যেতে চাই ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনার কাছে, বিশেষ করে ডাক্তার আফতাব ইউসুফ রাজ যে বিষয়টি বলছিলেন যে এই যে যেটি স্বাভাবিকই যে মানে যে বিষয়টি যে স্বাভাবিকভাবেই করোনা সংক্রমণ এখন এই অবস্থায় আসার কথা ছিল, শীতের শেষ, আর্লি স্প্রিং, এবং তিনি বলছিলেন যে সামারে গিয়ে অর্থাৎ গরমকালে বা গ্রীষ্মকালে গিয়ে আসলে সেটি আবার কমে যাবে। আপনি কি তাই মনে করেন? একদমই না, আমি একদমই মনে করি না। আমি খুব স্পষ্টভাবে বলছি, আমি একজন ইপিডেমিওলজিস্ট হিসাবে বলছি। আমাদের সবসময় বলা হয়েছিল যে এই রোগটা কিন্তু একদম নতুন, আমিও এক্সপার্ট না, উনিও এক্সপার্ট না। একটু আগে যখন ইসমত সাহেব বলছিলেন যে ওনাদের লন্ডনে 25 জনের মতো পার ইসে আক্রান্ত হয়, সেখানে অন্যান্য ইউরোপের দেশগুলোতে কিন্তু আপনার প্রায় হাজারের খানেক 900-র উপরে, তাই তো? তাই যদি হয় তাহলে সিস্টেমের কারণে এই বাড়া কমাটা। ওকে, আপনি যদি, আমি কিন্তু ভয় দেখানোর জন্য বলছি না, আমি বলছি অ্যালার্টনেস এর জন্য। আপনি যদি এখন ভ্যাকসিন দিয়ে মাস্ক করে ঘুরে বেড়ান, দ্যাট উইল বি আ রং মেসেজ। আপনি যদি বলেন যে এখন বাড়ছে না, তাহলে আপনি তো একটু আগে বললেন যে আক্রান্ত হার অলমোস্ট 91%, ডেথের রেট প্রায় 85%। তাহলে উনি কিভাবে বললেন যে এটা কোনো বাড়ে নাই, কমে নাই? প্লাস আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইয়েস, এটা কিন্তু মেজরিটি সায়েন্টিস্ট শীতের সাথে সম্পর্ক করেছিল। আমাদের দেশের একটা কথা বলি, আমাদের দেশে আপনি ডেটাটা নেন, আমরা তো কাজ করি ডেটা নিয়েই। আমাদের দেশে কিন্তু নিউমোনিয়াটা অন্যান্য দেশে শীতের সময় হয়, আমাদের দেশে কিন্তু গ্রীষ্মের সময় বেশি থাকে, ঠিক আছে? সেই হিসাবে আমাদের দেশে এখন যদি আপনি এখনই আমরা কন্ট্রোলে না যাই, আমরা যদি বলি যে না এটা আমরা এক্সপেক্টেড ছিল, তাহলে তো মানুষজন আরো মাস্ক ছাড়া ঘুরে বেড়াবে। তাই যদি হয় তাহলে ডাক্তার আনোয়ারুল ইকবাল, একটা বিষয় একটু আপনার কাছ থেকে সুস্পষ্টভাবে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি কি মনে করেন যে আবহাওয়ার সঙ্গে করোনার সংক্রমণ বাড়া বা কমার এই যে সম্পর্ক, এটা নিয়ে কিন্তু অনেক জায়গা থেকে অনেক ধরনের কথা আসছে। আর আবহাওয়ার সঙ্গে কি কি করোনার সংক্রমণ বৃদ্ধি বা কমার কোনো সম্পর্ক রয়েছে বলে মনে করেন? আমি বলি, এটা প্রথম দিকে বলা হচ্ছিল যে মোর হিটেড কান্ট্রিতে এটা কম হবে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তা হয়নি। আমাদের দেশে, আমি বলে দিচ্ছি, এটা আমি একটু স্কোপ দিলে আমি ভাঙায় বুঝাই দিচ্ছি, আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় মৃত্যুটা কম হয়েছে। তাই বলে কি এখন সেই মৃত্যুটা বাড়িয়ে নিব? আমাদের দেশে কিছুদিন আগেও তো 5 জন 7 জন 8 জন করে মৃত্যু হতো, তাহলে লাস্ট 2 সপ্তাহে কেন 26 জন 18 জন আবার 26 জন 16 জন এইভাবে করে মৃত্যু হচ্ছে? অবশ্যই সংক্রমণের হার বেড়েছে, এটা না বলার কিছু নেই। কিন্তু কারণটা আমি বলি, আমাদের দেশে যে মৃত্যুর হারটা কেন কম হয়েছে, এটা কোনো স্টেপস নেওয়ার কারণে হয়নি, এটা হয়েছে ন্যাচারালি। কিভাবে আমি বলি, আমরা যারা মানুষ আছি এখানে সব বাঙালি, আমরা কিন্তু বিভিন্ন ডিজিজে এক্সপোজ, যেটা লন্ডনের উনি না। যেমন আমি বলি, আমাদের দেশে কিন্তু চিকুনগুনিয়া হয়, আমাদের দেশে কিন্তু ডেঙ্গি ফিভার হয়, আমাদের দেশে কিন্তু আপনার অন্যান্য ভাইরাল ডিজিজ, অন্যান্য করোনা হয়েছে, আমাদের এখানে নিপা ভাইরাস দিয়ে আমরা আক্রান্ত হই। এগুলোতে কিন্তু কিছু কিছু অ্যান্টিবডি আমাদের বডিতে আছে, যেটাকে বলে ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি। সেইটার কারণে হয়তোবা, আমি কিন্তু হয়তোবা উইদাউট স্টাডি কিছুই বলা যাবে না, হ্যাঁ, কিছু কারণ, সেই কারণে আমাদের দেশে মৃত্যুটা কম হয়েছিল। প্লাস আমাদের যে স্লামস এরিয়াগুলো আছে, আপনি যদি ভারতের সাথে কম্পেয়ার করেন, আমাদের স্লামস এরিয়ার যে এইজ আছে, এইজটা কিন্তু 50 মতো, কিন্তু ইসে আপনার ভারতে কিন্তু 65। ইট ইজ নট অনলি আবহাওয়া, এটা আপনার খাদ্যাভ্যাস, আবহাওয়া, আপনার এই যে আমি যেটা বললাম ক্রস রিঅ্যাক্টিভ অ্যান্টিবডি, এগুলো সব কিছু মিলিয়ে আমাদের দেশে মৃত্যুটা ছিল কম। আমরা কোনো পার্টিকুলার স্টেপ নিয়েছি। কিন্তু ডাক্তার আনোয়ারুল ইকবাল, এখন তো মৃত্যু বেড়েছে, গত সপ্তাহের তুলনায় তো এই সপ্তাহে 85% মৃত্যু বেড়েছে, এটা কি আরো বাড়তে থাকবে? কি মনে করছেন? এখন যদি আমরা আরো এইভাবে চলতে থাকি এবং এইসব কথা বলতে থাকি, তখন তো বাড়বেই। আমরা যদি এখনো মাস্কটা না পরি, আমরা যদি এখনো ওই বইমেলার মতো জিনিসপত্র খোলা রাখি, আমরা যদি আরো কিছু অনুষ্ঠান খোলা রাখি, তাহলে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ রাখলাম কেন? আমরা তো বন্ধ রাখলামই যে এটা কন্ট্রোল করার জন্য। দেখেন, এখন পর্যন্ত ভ্যাকসিন গুলো কিভাবে কাজ করে সেটাও কিন্তু কেউ কনফার্ম না, কোন দেশও কিন্তু কনফার্ম না। নিত্য নতুন ভাবে কিন্তু নতুন নতুন জিনিস বের হচ্ছে, সেটা কিন্তু আমরা এখনো লার্নিং প্রসেসে আছি। আবারও আসবো আপনার কাছে ডাক্তার আনোয়ারুল ইকবাল, আবারও আসবে। একটা ছোট্ট বিরতিতে যেতেই হবে প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন।
বিরতির পর আবারও স্বাগত ইস্পানে নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমাদের বিষয় করোনার নতুন ঢেউ। এই নতুন ঢেউ আসলে কত বড় আঘাত হানতে যাচ্ছে বা আঘাত হানতে পারে সে বিষয়ে আসলে আমরা আলোচনা করছি। এই পর্যায়ে একটু যুক্ত হয়ে নিতে চাই, আবারও যেতে চাই ডাক্তার ইসমত কবির আপনার কাছে। একটা বিষয় একটু ডাক্তার ইসমত কবির আপনার কাছে জানতে চাই, বিশেষ করে ইউকের অবস্থা, যেটি হচ্ছে যে কেউ কেউ বলছেন আমাদের দেশে এখানে যে যুক্তরাজ্যে সব বন্ধ, স্কুল খোলা, বাংলাদেশে সব খোলা, স্কুল বন্ধ। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন, আসলে বা কোনটি বা সঠিক? ধন্যবাদ। তো স্কুল খোলার ব্যাপারে কিন্তু কথা আছে। স্কুল খোলা, আমার দুই ছেলে স্কুলে যাচ্ছে এবং আমি গভীরভাবে জানি যে ব্যাপারটা, ঘটনাটা কি ঘটছে। স্কুল খোলার আগে প্রত্যেকটা ছাত্রকে টেস্ট করা হয়েছে যে তারা নেগেটিভ কিনা। দ্বিতীয়ত, স্কুল খোলার পরে প্রত্যেককে ল্যাটারাল ফ্লো টেস্ট, এলএফটি, অ্যান্টিজেন ভিত্তিক টেস্ট কিট দিয়ে দেওয়া হয়েছে এবং আমার দুই ছেলেকেই প্রতি সপ্তাহে দুবার করে টেস্ট করে আপলোড করতে হচ্ছে এই তাদের সিস্টেমে। তার মানে গভীর নজরদারির মাধ্যমে, গভীর একটা কঠোর ব্যবস্থাপনার মাধ্যমে এই স্কুলগুলো খোলা হয়েছে এবং এর উপরে নজরদারি চলছে। আমাদের দেশে এই ব্যবস্থাটা, এই প্রক্রিয়াটা করা খুব দুষ্কর। আমাদের দেশে তো 30শে মার্চের মধ্যে বা 30শে মার্চ থেকে স্কুল খোলার একটি ঘোষণা রয়েছে এখন পর্যন্ত। না, আমি মনে করি যে এটা আমাদের জন্য উপযুক্ত হবে না, কারণ আমরা জানি যে আমাদের সেরকম এখানকার যেরকম একটা ব্যবস্থাপনার সুযোগ রয়েছে, এরা প্রযুক্তিগতভাবে বা ব্যবস্থাপনাগতভাবে সেই ব্যবস্থাটা আমাদের দেশে অনুপস্থিত। তো সুতরাং আমাদের দেশে এরকম স্কুল খোলার ঘোষণাটা সম্ভবত ঠিক হবে না, বরং এ ব্যাপারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত আমার মনে হয় নেওয়া উচিত, যে পরিস্থিতি বিবেচনা করে যে কখন বস্তুত স্কুল খোলাটা ঠিক হবে। আর এখন যে বই মেলা বা এই ধরনের সামাজিক যোগাযোগের যে ক্ষেত্র, মিলনস্থলগুলো, সেগুলোকে আমার মনে হয় অচিরেই বন্ধ করা দরকার। আচ্ছা, আবারও আসবো আপনার কাছে ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে আসতে চাই। ডাক্তার ইসমত কবির বলছিলেন যে ইউকের পরিপ্রেক্ষিতে স্কুল খোলাটা সমীচীন, কারণ সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে 30শে মার্চ স্কুল খোলাটা ঠিক হবে না বলে তিনি মনে করছেন। আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কিভাবে দেখছেন বিষয়টিকে? ডক্টর তৌফিক জোয়ারদার, আমি আপনার নেটওয়ার্কের কারণে পুরো প্রশ্নটা ঠিকমতো শুনতে পাচ্ছি না। জি আমি আপনার প্রশ্নটা আমি খুব ক্লিয়ারলি শুনতে পাইনি। জি আমি একটু আবারও বলি আপনাকে। আমি যতটুকু বুঝতে পারছি যে স্কুল চলা, হ্যাঁ, স্কুল খোলাটা কি আমাদের দেশে উচিত হবে কিনা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমিও সেটাই ধারণা করছিলাম যে স্কুল কলেজ খোলার ব্যাপারে আমার প্রতিক্রিয়াটি একটু মিশ্র। এই মুহূর্তে অবশ্যই খোলা ঠিক হবে না, কারণ এটা একটা ঊর্ধ্বগতি। কিন্তু আপনি যদি প্রথম থেকে লক্ষ্য করে দেখেন, আমাদের কোনো সিদ্ধান্তই কিন্তু ডেটার সাথে অ্যালাইন্ড ছিল না। যখন আমাদের রেট খুব কম, তখন আমরা হুট করে কোনো রকম প্রিপারেশন ছাড়াই লকডাউন দিয়ে দিলাম, অথচ লকডাউনটা আর এক সপ্তাহ পরে দিলে খুব ক্ষতি ছিল না যদি আমরা প্রপারলি প্রিপারেশন নিয়ে ওটা প্রপারলি দিতে পারতাম। যে সময় আমাদের একদম ইনফেকশনের চরম ঊর্ধ্বগতি ঈদের পরে, সেই সময় আমরা লকডাউন তুলে নিলাম। আবার মাঝখানে যখন একটু কম ছিল, সেই সময় হয়তো স্কুলগুলোকে স্টেপ ডাউন, মানে কি বলে, যে স্টেপ ল্যাডার একটা প্যাটার্ন ফলো করে আস্তে আস্তে করে অল্প অল্প করে হয়তো খোলা যেতে পারতো, পরীক্ষামূলকভাবে খোলা যেতে পারতো, বা নানা পদ্ধতি প্রয়োগ করে যেন একটা সীমিত ভাবে যদি খোলা যায় সেটা চেষ্টা করা যেত। কিন্তু এখন যখন আমাদের আবার ঊর্ধ্বগতি আসে, এই সময় আসলে স্কুল কলেজ খোলার কোনো প্রশ্নই আমি দেখি না আর কি। আরেকটা বিষয় একটু জানতে চাই ডক্টর তৌফিক জোয়ারদার, এই যে এখন যে অবস্থা চলছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? এখনো এটা আসলে নির্ভর করছে কোন দিকে মোড় নেয়। আমাদেরকে এটা একটা কনস্ট্যান্ট মনিটরিং এর মধ্যে রাখতে হবে। এপিডেমিক সম্পর্কে যেটা একটা সেলফ ফুলফিলিং প্রফেসির মতো, যে এটা আজীবন থাকবে না, এটা চলে যাবে। কাজেই এটা ডিপেন্ড করছে যে আমাদের টাইম ফ্রেমটা কত। আপনি যদি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে কি হবে, আমি বলবো যে এটাকে মনিটরিং এ রাখতে হবে এবং যতটুকুন সম্ভব আমাদের আসলে এখন এক ধরনের রেস্ট্রিকশনের মধ্যে আনতে হবে। বিশেষ করে বই মেলাটাকে যদি পিছিয়ে দেওয়া, বাদ হয়তো দেওয়া যাবে না অর্থনৈতিক বা সাংস্কৃতিক নানা কারণে, কিন্তু এটাকে পিছিয়ে দেওয়া ডেফিনেটলি সম্ভব ছিল 1 মাস বা 2 মাস, অর্থাৎ অবজারভেশনে রাখতে হবে। ইভেন্চুয়ালি কি হবে, ইভেন্চুয়ালি করোনা ভাইরাস থাকবে না, এটাই আমরা সবাই বিশ্বাস করি, এটাই আমরা সবাই প্রত্যাশা করি। কিন্তু নেক্সট 1 উইকে কি হবে, নেক্সট 2 উইকসে কি হবে, এই মনিটরিং গুলো আমাদেরকে আসলে খুবই সায়েন্টিফিক ভিত্তিতে করে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আমাদের এই সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হবে।
সেটার জন্য একটা মনিটরিং বডি থাকতে হবে, সায়েন্টিফিক লিডারশিপ থাকতে হবে, এবং তারাই বলবে যে আসলে কি করতে হবে। এই সিদ্ধান্ত আমি টেলিভিশনের পর্দায় এসে হুট করে দিতে পারবো না। এটা ডেটা অ্যানালাইসিস করে আমাকে বলতে হবে যে নেক্সট ওয়ান উইকে আমাদের আসলে পদক্ষেপগুলো কি, এই সিদ্ধান্তটা কি নেওয়া বিজ্ঞানসম্মত হচ্ছে কিনা, এইভাবে সিদ্ধান্তগুলো আসলে নেওয়া উচিত। একদমই। আবারও আসবো আপনার কাছে ডক্টর তৌফিক জোয়ারদার, আরও বেশ কিছু বিষয় রয়েছে। ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনার কাছেও যাব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। তবে তার আগে একটু অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনার কাছে একটু আবারও আসতে চাই। বিশেষ করে এই যে করোনা সংক্রমণ যে বেড়েছে এবং বাড়ছে, ঠিক এই মুহূর্ত থেকে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে এখন মনে করেন এই মৃত্যুহার এবং সংক্রমণ কমানোর জন্য? এবং যেটি দেখা যাচ্ছে যে করোনার যে সংক্রমণের হারও কিন্তু অনেকটা বেড়েছে, কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত? ডাক্তার আফতাব ইউসুফ রাজ। না মাহমুদ ভাই, এটা তো মানে কোনো স্পট কোন ডিসিশন না। যে কোনো প্যান্ডেমিকে আমাদের প্রথম হচ্ছে যে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হ্যান্ড ওয়াশ করতে হবে, আমাদের সোশ্যাল গ্যাদারিংটা যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। আমরা অনুষ্ঠানে কিন্তু একটা কথা মাহমুদ ভাই আমাদের মনে রাখতে হবে যে এই 1 বছরের বেশি হয়ে যাচ্ছে তো আমাদের জীবনটাও কিন্তু থেমে থাকলে চলবে না, জীবনটাও চলতে হবে। আমাদের গ্রামীণ অর্থনীতি, দেশের অর্থনীতিটাকেও কিন্তু চালু রাখতে হবে, এবং এই দুইটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স করে আমাদের এগাতে হবে। যে একটা নিউ ভ্যারিয়েন্ট আসলো সঙ্গে সঙ্গে আমি সব লকডাউন করে দিলাম, যেমন ইটালিতে করেছে, জানি না মানে ইউরোপিয়ান কান্ট্রিজ, একটা নিউ ভ্যারিয়েন্ট আসলো সঙ্গে সঙ্গে হোল সিস্টেম ওয়াজ কলাপস এন্ড প্যারালাইজ করে দেওয়া। এইটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে, আমাদের রিস্ক বেনিফিটটা দেখতে হবে। ইকোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এর পাশাপাশি আমাদের স্বাস্থ্যেও খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং দুটার মধ্যে সমন্বয় করে। এবং এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত বছর যখন প্রথম 18 মার্চে আমাদের প্রথম করোনা কেস ডিটেক্ট হলো, তখন থেকে কিন্তু ওনার অত্যন্ত প্র্যাগমেটিক এবং ভিশনারি ডিসিশনের মাধ্যমে বাংলাদেশের কিন্তু ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে কোভিড প্যান্ডেমিকের মধ্যে ইকোনমি ইজ ডুইং ভেরি গুড, এবং ব্লুমবার্গ বলেছে যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য 20 courageous nation in fighting the COVID-19। শুধু আমাদের এই যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে যাওয়া, ইকোনমিটাকে সচল রাখা, সাথে সাথে করোনার যেন খুব বেশি ফ্লেয়ার আপ না করে, করোনা যেন স্প্রেড না করে, এটা কিন্তু খেয়াল রাখা, দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। এখানে কোনো ফিক্স কিছু নাই। কারণ স্কুল খোলার সিদ্ধান্ত ডেমোগ্রাফি দেখে, আমাদের ডাটা দেখে আমাদের নিতে হবে। যদি দেখা যায় একটা স্কুল খোলার সিদ্ধান্ত যদি 30শে মার্চ হয়ে থাকে, সরকার থেকে বলা হয়েছে যে আমরা কিন্তু ডিসিশনটা পুনর্বিবেচনা করতে পারি যে কোনো মুহূর্তে। নাথিং ফিক্স। একটা প্যান্ডেমিককে ইউ ক্যানট প্রেডিক্ট। আজকে প্যান্ডেমিক যে সিচুয়েশনে আছে, 2 মাস পর বা 1 মাস পরে ওয়ার্স হবে না বেটার হবে, এবং এভরিডে আমাদের ডাটা অ্যানালাইসিস করে আমাদের সিচুয়েশনটাকে সিনারিও দেখে উই উইল টেক ডিসিশন। এখানে কিন্তু নাথিং ফিক্স যে আমি 30শে মার্চ খুলবো বলেই যে আমাকে খুলতে হবে এমন কোনো কথা নাই। গভর্নমেন্ট অলরেডি বলেছে উই উইল রিভিউ দ্য সিনারিও, এবং যদি দেখা যায় যে না আসলেই এটা অ্যালার্মিং কেসের দিকে যাচ্ছে, এখনো কিন্তু এরকম অ্যালার্মিং না, অ্যালার্মিং এবং কেস মর্টালিটি বেড়ে যাচ্ছে, ডেফিনেটলি স্কুল খোলার সিদ্ধান্ত পিছিয়ে যাবে। আবার যদি দেখা যায় সিচুয়েশন ইজ ইমপ্রুভড, উই উইল টেক নিউ ডিসিশন। মাহমুদ ভাই, এখানে কিন্তু সবকিছু কিন্তু অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কোনো নাথিং ফিক্স। পরিস্থিতি বিবেচনায় আর কি সিদ্ধান্তগুলো নিতে হবে। অবশ্যই মাহমুদ ভাই, সবকিছু বিবেচনা করে, এবং ডে টু ডে আমাদের যে কেস যে রিপোর্টিং হচ্ছে, কেস মর্টালিটি রেট, ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এত সুন্দর ভ্যাকসিনেশন প্রোগ্রাম, আমার তো মনে হয় যে পৃথিবীর খুব কম দেশে এত সুন্দর ভ্যাকসিনেশন প্রোগ্রামটা স্মুথলি রান করছে। আমরা কিন্তু অনেকেই কিন্তু বলেছিলাম যে বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কিরকম হবে, বাংলাদেশের ভ্যাকসিনটা আদৌ আসবে কিনা। কিন্তু বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ যেখানে অনেক আগেই ভ্যাকসিনেশনটা শুরু হয়েছে, এবং এত স্মুথলি যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা চলছে, এটা কিন্তু বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু আমাদের প্রশংসা করছে। জাপানের প্রাইম মিনিস্টার স্পিক হাই অফ আস, WHO যে চিফ, উনি তো রিপিটেডলি বলছে যে বাংলাদেশ যেভাবে কোভিড মোকাবেলা করছে, ইট ইজ হাইলি প্রেজিং। শুধু মাহমুদ ভাই, এখানে আমাদের অ্যাজ এ নেশন আমরা এখন পর্যন্ত সো ফার যেভাবে আমরা কোভিড সিচুয়েশনটাকে আমরা মোকাবেলা করেছি এবং করে যাচ্ছি, এটা অবশ্যই
একটা কৃতিত্বের ব্যাপার অ্যাজ এ নেশন। আমাদের মধ্যে যে কারেজটা আছে, আমাদের সায়েন্সের সাথে যেভাবে ব্যালেন্স করে চলছি, এটা ইট ইজ এ ভেরি ওয়েলকামিং একটা সিচুয়েশন টিল নাও আমাদের দেশে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আছি ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায়, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে তারপর ফিরছি আমাদের শেষ পর্বে অন্যান্য বিষয় নিয়ে। সঙ্গেই থাকবেন। করোনার নতুন ঢেউ আমাদের আজকের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার বিষয়ে একেবারে শেষ পর্যায়ে আছি। এই পর্যায়ে আবারও যেতে চাই ডক্টর তৌফিক জোয়ারদার আপনার কাছে। একেবারে ছোট করে যদি একটু আমাদেরকে বলেন যে ঠিক এই মুহূর্তে আসলে কি কি পদক্ষেপ আমাদেরকে নেওয়া উচিত এই করোনার সংক্রমণকে এবং মৃত্যু হারকে কমানোর জন্য বা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। অনেক কিছুই করণীয় আছে। দুটো জিনিস আমি জাস্ট এমফাসাইজ দিব। একটা হচ্ছে যে আমাদের আগের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া এবং একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচের দিকে যাওয়া। যেই সিদ্ধান্তই নেওয়া হোক সেটা যেন ডেটার ভিত্তিতে নেওয়া হয়। যেমন আমি 6 মাস আগে যদি সিদ্ধান্ত নিয়ে থাকি যে আমি অমুক দিন বইমেলা করবো, দ্যাটস নট দ্য সায়েন্টিফিক ডিসিশন। সায়েন্টিফিক ডিসিশন হচ্ছে আমি যদি বলি যে ঠিক আছে আমার যখনই কেস বাড়বে তখন আমি বইমেলা করবো না, আমি পিছিয়ে দিব দরকার হলে। 1। 2 নম্বর হচ্ছে যে আমার কমিউনিকেশনের উপরে খুব জোর দিতে হবে। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যখন ভ্যাকসিনেশনটা হচ্ছে। আমরা ভ্যাকসিনেশন শুরু হওয়ার পরের দিন থেকেই পেপারে দেখতে পেয়েছি যে একজন সচিব আজকে করোনা ভ্যাকসিন নিয়েছেন, তার পরের দিন ওনার ভাইরাস ধরা পড়েছে। তো এটা তো ফ্রন্ট পেজে আসার মতো কোনো নিউজ না, ইটস ভেরি নর্মাল। হতেই পারে উনি আগের থেকে যদি হয়ে থাকেন, অর্থাৎ আগে যদি উনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে হতে পারে ওনার অ্যান্টিবডি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের আগে উনি হতে পারেন, বুস্টার ডোজ নেওয়ার আগে হতে পারেন, এবং সবকিছুর বাইরেও 70% এটার এফিকেসি, তার মানে 30% মানুষের এমনিই হতে পারে। সবকিছু মিলিয়ে এটা নিউজ ওয়ার্দি কোনো আইটেমে ছিল না, অথচ এই জিনিসগুলো বারবার এসে এসে বোঝা গিয়েছে যে আমাদের কমিউনিকেশনের অবস্থা এই বিষয়ে আসলে খুবই খারাপ অবস্থায় আছে। সো কমিউনিকেশনটা বাড়াতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। ভ্যাকসিনেশন যে সুন্দরভাবে শুরু হয়েছে সেটা যেন আরো সুন্দরভাবে শেষ করতে পারি, সেরকম একটা অবস্থায় আমাদের নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার। একটু ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনার কাছে যেতে চাই। কেউ কেউ বলছেন যে আসলে লকডাউন করা যায় কিনা আবার, এবং আপনি নিশ্চয়ই জানেন যে যেটি খবর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আসলে জনগণকে মাস্ক পরানোর জন্য উৎসাহিত করানোর জন্য আসলে আবারও পদক্ষেপ নেবেন, যেই খবরটি দেখা যাচ্ছে পত্রপত্রিকায়। আপনি কি আসলে মনে করেন যে লকডাউন কি আবারও করা উচিত আমাদের? জি, ধন্যবাদ। আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি শর্টে একটু বলি। সেটা হচ্ছে আমাদের দেশে কখনোই লকডাউন হয়নি, তো আবার শব্দটা আসেই না। আমাদের সাধারণ ছুটি ছিল, আমরা লকডাউনে কখনোই যাইনি। ঠিক আছে, গভর্নমেন্ট একটা সুন্দর আপনার পলিসি করে কোনো ফোর্স প্রয়োগ না করে যতটুকু করার চেষ্টা করেছে। ঠিক আছে, আমি একটা তথ্য দিচ্ছি, আমি ডক্টর রাজের রেফারেন্স দিয়ে বলছি। নতুন ভেরিয়েন্ট আসলেই লকডাউনের কথা কেউ এখানে বলেনি। ঠিক আছে, আমরা যেটা বলতে চেয়েছি, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি। উনি তো স্কয়ার হাসপাতালে কাজ করেন, এবং স্কয়ার, ইউনাইটেড এবং এভার কেয়ারের তথ্য যদি আপনি নেন, আপনারও ভুল হবে, আমারও ভুল হবে। এখানে ধনী শ্রেণীর লোকরাই আসেন, এখানে কিন্তু যারা এফোর্ড করতে পারে তারাই শুধু যায়। আমি কালকে বিটিভি তে ছিলাম, ওইখানে আপনার চ্যানেল 24 এর, আমি রেফারেন্স দিই সবসময় বলি, চ্যানেল 24 এর জেনিয়া নামে একজন রিপোর্টার ছিলেন। উনি কালকে বলেছেন স্পষ্ট, বিটিভির উনি নিজে বলেছেন, বঙ্গবন্ধু থেকে রুগী ফেরত দেওয়া হয়েছে জায়গা সংকুলন করতে না পারায়। আপনি তথ্য নেন, শুধু বঙ্গবন্ধু থেকে নেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে নেন, এবং মুগদা হাসপাতাল থেকে নেন, আপনি চিন্মৈত্রী থেকে, কৈতমৈত্রী থেকে নেন, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ রোগী বেড়েছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, এই যে উনি যেটা বললেন একটু আগে, ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিনের যে কার্যকারিতা এবং ভ্যাকসিন আমাদের দেশে যেইভাবে দেওয়া হচ্ছে, আমরাও সেখানে প্রশংসা করেছি। আমরা বলতে চাচ্ছি আমাদের দেশে লকডাউনটা আমাদের, যেমন এই যে লন্ডনে থেকে বললেন এই যে ইসমত কবির সাহেব, দেখেন ওনাদের একটা মনিটরিং সেল আছে, কিন্তু কখন বাড়ছে, কখন কমছে, কখন কি করা উচিত, সেই জিনিসগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনার সিদ্ধান্ত, যেটা একটু আগে তৌফিক জোরদার সাহেব বলছে। আর আমি ভাবে বলতে চাচ্ছি যে আপনি বিয়ে বাড়ির অনুষ্ঠানটা বন্ধ করেন, আপনি বইমেলাটাতে আপাতত বন্ধ করেন, আপনি কক্সবাজার বিনোদন কেন্দ্র বন্ধ করেন, চিড়িয়াখানা বন্ধ করেন। আপনার, হ্যাঁ,
যেটা রাজশাহী বলছিল জীবন জীবিকা আমাদের যেটা আছে সেটা এমার্জেন্সি বেসিসে যেটা দরকার সেটা আপনি করেন, কিন্তু আপনি কি এখন আবার ব্যাংকটা হাফ আওয়ার করে দিতে পারছেন না? আপনি আগের মতো করে ব্যাংকটা আপনি অর্ধেক লোক দিয়ে আবার চালান, যেটা আমরা করেছিলাম। আর আমাদের কিন্তু মনে রাখবেন, এই আমাদের কিন্তু সব সময় আমাদের যে পিক ছিল গত বছরের যে পিক ছিল কিন্তু জুন জুলাই আগস্ট, নট মার্চ। ঠিক আছে, মার্চে কিন্তু প্রথম শনাক্তটা আপনার এসেছিল এবং মার্চের পরে ধীরে ধীরে এটা বেড়েছে এবং কখনো এটা স্প্রিং ছিল না, এটা একদম পুরা গরমকাল ছিল যখন আমাদের তখন পিক ছিল। এখনো তাই দেখা যাচ্ছে। এটা আমরা চাচ্ছি, সবাই মিলে চাচ্ছি যাতে কমে, কিন্তু যার যেটা কাজ তাকে কাজটা দেন। আজকে আপনি সাংবাদিক, আপনি পরিচালনা করছেন, এই কাজটা আমাকে দিলে আমি কিন্তু ভালোভাবে করতে পারবো না। আপনি যেটা তৌফিক জোরদার বারবার বলার চেষ্টা করছে, আপনি যদি এখন ইয়েস ডাক্তার হিসাবে কিন্তু একজন ডেন্টিস্ট, একজন আপনার আইয়ের ডাক্তার, একজন মেডিসিনের ডাক্তার সবই বলতে পারবে, কিন্তু যে যেটার এক্সপার্ট, ধরেন একজন আপনি সার্জারিতে যাচ্ছেন, সার্জারির কাজ কি কোনো মেডিসিনের ডাক্তার করতে পারবে? করবেও না। তো সুতরাং যার যেটা কাজ তাকে সেটা দেন, এবং যদি আমরা পারি, যদি গভর্নমেন্টের মানে সুবুদ্ধি হয় বা ওনারা যদি চায়, লকডাউনটা করতে পারলে সবচেয়ে ভালো। বেশি না, আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্যই দেন না, এই যে ধাক্কাটা যদি একটু সামলাই নেওয়া যায়, তারপরে আবার আপনি ধীরে 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 ছেড়ে দেন। ওই যে বললাম, সব পরিস্থিতি পরিবেশ বুঝেই করা উচিত। বুঝে করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আনোয়ারুল ইকবাল আপনাকে। একটু যেতে চাই ডাক্তার ইসমত কবির আপনার কাছে, একেবারে সহজ সরল প্রশ্ন, যে এখন আমাদের কি করা উচিত আপনার মতে? ধন্যবাদ। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে এর আগে আমাদের 2-3টা অস্ত্র ছিল। একটা হলো মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনটেন করা, আরেকটা হলো হাত ধোয়া। এখন আমাদের চতুর্থ একটা অস্ত্র পেয়েছি আমরা, সেটা হলো টিকা। কোনটাই কিন্তু একটা আরেকটার পরিপূরক নয় এই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমরা হার্ড ইমিউনিটি অর্জন করতে পারছি, এবং শুধু আমাদের দেশে না, সারা পৃথিবী থেকে এই করোনা ভাইরাস থেকে নির্মূল করতে পারছি। এবং এখনকার বাংলাদেশে যে সংক্রমণ এবং জটিলতার ঊর্ধ্বগতি, এর প্রেক্ষিতে আমাদের এই 4টা জিনিসকে একই ধরনের গুরুত্ব দিয়ে আঁকড়ে ধরতে হবে। আমাদের সামাজিক দূরত্ব যেমন মেনটেন করতে হবে, মাস্ক পরার উপরে গুরুত্ব দিতে হবে, এবং একই সাথে হাত ধোয়া, এবং এই নতুন যে আমাদের যে প্রযুক্তিটা আমাদের হাতে এসেছে, সেই টিকাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে আমি যুক্ত করতে চাই যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা ইউকে ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কিন্তু কার্যকরী। বলা হচ্ছে যে এটা যদি 85% যদি হয় পুরনোটার বিরুদ্ধে, এটার বিরুদ্ধে 75% কার্যকর। সুতরাং এটা মনে করার কোনো অবকাশ নেই যে এটার কার্যকারিতা নেই। আর এর মধ্যে আমরা ডক্টর আনোয়ারুল ইকবালের কাছে একটা কথা শুনেছি, ক্রস রিঅ্যাক্টিভ। সুতরাং আমরা যদি ভ্যাকসিন নেই, আমরা ততটা হয়তো প্রতিরোধ অর্জন করতে পারবো না নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে, কিন্তু একটা প্রতিরোধ আমাদের শরীরের মধ্যে তৈরি হবে। তো সুতরাং টিকাকেও খাটো করে দেখার উপায় নেই। আমি আরো কথা বলছি যে চলুন আমরা সবাই মিলে এই 4টা জিনিসের উপরে গুরুত্ব দেই। মাস্ক পরি, সামাজিক দূরত্ব মেনে চলি, হাত ধুই বিধি মতো, এবং প্রয়োজনীয় সময় যখনই সময় আসবে টিকা নেই। প্রথমটা শুধু নয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ইসমত কবির। আমাদের সঙ্গে আবারও যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ। 1 মিনিটের মধ্যে একেবারে শেষ মন্তব্য আপনার শুনতে চাচ্ছি। মোহাম্মদ ভাই, আমি শুধু লাস্টে কথা বলবো যে কোভিড ভ্যাকসিন দেওয়ার পরে যে অনেকে কোভিড আক্রান্ত হচ্ছেন, এই নিয়ে কিন্তু একটু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। একটা কথা পরিষ্কার করে বলা উচিত যে পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি যেটা 100% প্রোটেকশন দেবে, এবং কোনো ভ্যাকসিন ইউএস এফডিএ অনুযায়ী কোনো ভ্যাকসিন যদি মিনিমাম 50% প্রোটেকশন দেয়, সেই ভ্যাকসিনকে বলা হয় একটা পোটেন্ট ভ্যাকসিন বা শক্তিশালী ভ্যাকসিন। সেই ক্ষেত্রে কোভিড-19 ভ্যাকসিন কিন্তু বিভিন্ন টাইপের আছে, কিন্তু অ্যাভারেজে এটা অ্যারাউন্ড 70% কিন্তু প্রোটেকশন দিচ্ছে। সেই অনুযায়ী কিন্তু কোভিড ভ্যাকসিনটা, বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, ইজ এ ভেরি পোটেন্ট ভ্যাকসিন, এবং 70% যদি প্রোটেকশন দিয়ে থাকে, 30% লোকে কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু কোভিড হতে পারে। এইটা নিয়ে কিন্তু প্যানিক করা বা এটাকে বিগ নিউজ করার কিন্তু কোনো ইভেন্ট নাই। কিন্তু আমাদেরকে ভ্যাকসিনেশন নিতে হবে এবং ভ্যাকসিনেশনের প্রক্রিয়া জোরদার ভাবে চালিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার আফতাব ইউসুফ রাজ, ধন্যবাদ ডাক্তার ইসমত কবির, ডক্টর তৌফিক জোয়ারদার, ডাক্তার আনোয়ারুল ইকবাল, আপনাদের সুচিন্তিত মতামতের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।